প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভারতবর্ষ গল্পটা পড়ে নিয়েছো। এরপর আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতবর্ষ গল্পে কি কি প্রশ্ন বিগত দিনে পড়েছে এবং কিভাবে একটা বা দুটো বড় প্রশ্ন করলেই তুমি নিশ্চিত রূপে উচ্চ মাধ্যমিকে প্রশ্ন পড়বে। তো দেখো, এই নতুন সিলেবাসটা শুরু হয়েছে কিন্তু 2015 সাল থেকে। 2015 সাল থেকে আজ পর্যন্ত 5 নম্বরে কোন কোন প্রশ্নগুলো পড়েছে একবার দেখে নাও। তার আগে আরেকবার মনে করিয়ে দিই যে এই ভারতবর্ষ গল্পটাতে মূল দুটো পার্ট রয়েছে। দুটো পার্ট হচ্ছে, প্রথমটাতে একটা গ্রামের বর্ণনা, একটা পৌষে বাদলার বর্ণনা। পৌষে বাদলার দিনে গ্রামের মানুষজন কিভাবে আড্ডা দিচ্ছিল দোকানে, সেই সময় একটা বুড়ির আগমন এবং বুড়ির পরদিনে মৃতদেহ, মানে নিঃসার দেহ, মৃতদেহ বলবো না কারণ বুড়ি তো সত্যি সত্যি মারা যায়নি, নিঃসার দেহ আবিষ্কৃত হয় এবং তাকে মৃতদেহ মনে করে গ্রামের লোকেরা ফেলে দিয়ে আসে নদীতে, আর অপেক্ষা করতে থাকে কখন চিল শকুন তাকে ছিঁড়ে খাবে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এবার দেখো 2015 সাল থেকে কি ধরনের প্রশ্নগুলো পড়েছে। 2015 সালে প্রশ্ন পড়েছিল, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল। তার মানে একবারে গল্পের শেষ অংশের বর্ণনা রয়েছে। উত্তরটা কিভাবে লিখবে সেটা আমি আসছি। 2017 সালে বুড়ির শরীর তপ্ত বাড়িতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা এবং পোশাকের বর্ণনা, এটা আমরা আলোচনার সময় বলেছিলাম। চেহারা এবং পোশাকের বর্ণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার তপ্ত বাড়িতে পড়ে থাকার কারণ কি, এই কারণটাও এটা ফার্স্ট পার্টেই রয়েছে। কারণটা কি? কারণ গ্রামের মানুষ তাকে ফেলে দিয়ে এসেছিল, সেটাই কারণ, সেটাও আমরা পড়বো। এরপর 2019-এ দেখো, সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন। তার মানে এটাও ফার্স্ট পার্টের, এবং 2017 সালে যে প্রশ্নটা পড়েছিল সেটাই আবার রিপিট হয়েছে 2019 সালে। এই হলো বড় প্রশ্ন। এবার তাহলে দেখো, 15 পড়েছে, 17 পড়েছে, 19 পড়েছে, 20 পড়েনি। 20 সালে কোনো বড় প্রশ্ন পড়েনি। তার মানে 21 সালে ভারতবর্ষ থেকে একটা প্রশ্ন পড়বেই। এবার কোন প্রশ্নটা? দেখো, ফার্স্ট পার্টের প্রশ্নটা দুবার পড়েছে, সেকেন্ড পার্টের প্রশ্নটা একবার পড়েছে। এই সেকেন্ড পার্টে একটা প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটা হচ্ছে কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে। সে কে? জনতা মারমুখী হলো কেন, আর কিভাবে মারমুখী জনতা নিরস্ত হলো। এই পার্টটা থেকে এবং এই প্রশ্নটার উত্তরগুলো তৈরি করতে থাকো এখন থেকে। তো কিভাবে উত্তরটা করবে? সে কে? সে মানে চরিত্র, আর চরিত্র মানেই কিন্তু উৎস উল্লেখ করতে হবে। যে সৈয়দ মুস্তাফা সিরাজের সেরা 50টি গল্প, এই একটা গ্রন্থ, সেই গ্রন্থ থেকে ভারতবর্ষ গল্পটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে উৎস। এই গল্পে, ভারতবর্ষ গল্পের নীল উর্দি পরা চৌকিদারের কথা এখানে বলা হয়েছে, মানে সে হচ্ছে নীল উর্দি পরা চৌকিদার, এটা হচ্ছে তার পরিচয়। এরপর জনতা মারমুখী হয়েছিল কেন? মারমুখী হয়েছিল কেন গল্পটা একবার খেয়াল করো। বুড়ির মৃতদেহ ফেলে দিয়ে আসা, ওটাকে প্রসঙ্গ করে দাও। এরপর বুড়ির মৃতদেহটাকে নিয়ে আসার পরে মুসলিম লোকেরা যখন বুড়ির মৃতদেহটাকে নিয়ে এলো, তখন একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হলো এবং দুটো সম্প্রদায় নিজেদের ধর্মের প্রমাণ করতে চাইল। এখানে কিন্তু গল্প লেখকের একটা উদ্দেশ্য রয়েছে। গল্প লেখক বোঝাতে চাইছেন যে মনুষ্যত্বের উপরেও আমরা ধর্মকে স্থান দিচ্ছি, কিন্তু ধর্মের ওপরে মনুষ্যত্বের দাবি, ব্যক্তি ধর্মীয় পরিচয়ের অনেক ঊর্ধ্বে মনুষ্যত্বের দাবি, এই সত্যই তুলে ধরতে চেয়েছেন। মানে যেখানে সংকীর্ণ ধর্মান্ধতার মধ্যে যে আবহমান ভারতের শিকড় লুকিয়ে আছে, দেশবাসীর সেই অন্ধ ধর্মীয় মোহের অসারতার দিকটা এই গল্পে ফুটে উঠেছে। ধর্মান্ধ মানুষের আত্মগ্লানি এবং আত্মসমীক্ষার মূল বিষয়। এবার এই যে দুটো সম্প্রদায়ের মধ্যে লড়াইয়ের পরিস্থিতি তৈরি হলো, এটা হচ্ছে আমাদের উত্তরের মূল উত্তর। এটাকে ছোট ছোট পার্টে ভাগ করে দিবে। মৃতদেহটাকে নিয়ে আসা, দু সম্প্রদায় কিভাবে নিজেদের ধর্মের প্রমাণ করতে গিয়ে কি কি কথা বলেছে, কে কি বলতে শুনেছে ইত্যাদি। তারপর কিভাবে ধর্মধ্বজীরা মানুষকে উত্তপ্ত করেছে একে অপরকে আক্রমণ করার জন্য, এই বিষয়টা হচ্ছে মারমুখী হয়ে পড়ার কারণ। এরপর কিভাবে নিরস্ত হলো, দেখো গল্পের শেষ অংশটা লক্ষ্য করো। যখন দুটো সশস্ত্র জনতা এরকম ভাবে রয়েছে, ঠিক সেই সময়ে বুড়ি চড়ে উঠে বসার চেষ্টা করছে। এইটা হলো নিরস্ত। তারপরে বুড়ির সঙ্গে দু একটা কথোপকথন হয়েছে এবং বুড়ি বলেছে যে দেখতে পাচ্ছিস না আমি কি, মানে মনুষ্যত্বে বলতে চেয়েছে আমি একটা মানুষ। এই বক্তব্য দিয়ে শেষ হয়েছে এবং জনতা নিরস্ত হয়েছে। তাহলে এই দ্বিতীয় পার্টটা থেকে ব্যাপক গুরুত্বপূর্ণ 2021 সালের জন্য এই প্রশ্নটা তৈরি রাখবে।
এবার দেখো ছোট প্রশ্ন, মানে এসএকিউ টাইপের প্রশ্ন কি কি পড়েছে। 2016 সালে পড়েছিল, 2015 সালে এই সিলেবাসটা এসেছে, কিন্তু 2016 সাল থেকে 2016 সালে প্রশ্ন পড়েছে এটা থেকে এসএকিউ। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনটি কি? ওই শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন, এই তথ্যটা খেয়াল রাখবে। বাকি সব দিন দিন, বাকি দিনগুলোর যে কোনো একটা দিন হয়তো এমসিকিউতে দিতে পারে, সেটা আমি পরে আসছি। 2017 পড়েছিল বচসা বেড়ে গেল, বচসা বেড়ে যাওয়ার কারণ কি? বুড়ির মৃতদেহকে কেন্দ্র করে বচসা বেড়েছিল, সেটাই সবাইকে অবাক করে দিল। সবাই অবাক হয়েছিল কেন? এটা ফার্স্ট পার্টে রয়েছে। বুড়ি যখন নড়বড় করতে করতে এসেছিল, কুজো রাক্ষসের চেহারা, নড়বড়ে দেহগুলোর পরে আর কি কি প্রশ্ন এখানে রয়ে যাচ্ছে একবার লক্ষ্য করো। প্রথমে দেখো, গল্পের প্রথমে রয়েছে বাজারটার বর্ণনা। সেই বাজারে কি কি দোকান কি রয়েছে, দোকান কটা কটা রয়েছে, কয়টি দোকান রয়েছে, মানে কিসের দোকান কটি রয়েছে, এরকম ধরনের একটা প্রশ্ন এখান থেকে পড়তে পারে। আর পৌষে বাদলা সম্পর্কে যে বিভিন্ন রকমের পৌষে বাদলার নাম রয়েছে, ফাঁপি, ডাওর, এগুলো কারা বলে, কিংবা উল্টে প্রশ্ন পড়তে পারে ডাওর কি, ফাঁপি কি ইত্যাদি। এগুলো এমসিকিউতেও আসতে পারে, যে ঝোড়ো বাতাস, শীতকালে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস দিলে তাকে কি বলে, এই জায়গাটা একটু খেয়াল রাখবে। তো আমরা যদি ছোট ছোট আকারে প্রশ্নগুলো করে রাখি 1 নম্বরের মতো, তাহলে সেখানে কিন্তু দেখো এমসিকিউ থাকছে। যদি আমরা বলি পৌষে বাদলা সম্পর্কে কি কি বলা হয় বা পৌষে বাদলার পরিচয়, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো এমসিকিউতেও রইবে, এসএকিউতেও থাকবে। এরপর গ্রামের মানুষের আলোচনার বিষয়, গ্রামের মানুষ কি কি আলোচনা করছিল চায়ের দোকানে, এটা 1 নম্বরের একটা প্রশ্ন। তারপরে বৃদ্ধার পরিচয়, বৃদ্ধার যে দেহের গঠন, তার পোশাক কি কি ছিল, তার হাতে কি ছিল, এগুলো এমসিকিউতে আসতে পারে, এসএকিউতে আসতে পারে। ধরো চেহারার বর্ণনা দিল 1 নম্বরে, আবার হয়তো বললো বুড়ির গায়ে কি জড়ানো ছিল, এমসিকিউতে আসতে পারে। তো যাই হোক, ওই জায়গাটাকে তুমি 1 নম্বরের একটা প্রশ্ন করে রাখো, তাহলে ওখান থেকে এমসিকিউ এবং এসএকিউ উভয় রকমের প্রশ্নের উত্তর লেখা তোমার পক্ষে সহজ হবে। এরপরে বুড়ি ওই যে তোরামর এরকম ধরনের কথা বলেছে, তো কর্তা বাবা টাট্টু কোন কথার পরিপ্রেক্ষিতে বলেছে, এগুলো এমসিকিউর প্রশ্ন হিসাবে আসতে পারে। আর দ্বিতীয় পার্টের থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে যে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি? তারপরে ধরো কে কি বলেছে, মানে হরিবল বলতে কে শুনেছে, তারপরে লা ইলাহি ইল্লাল্লাহ বলতে কে শুনেছে, তারপর শ্রীহরি শ্রীহরি বলতে কে শুনেছে, এইরকম ধরনের প্রশ্নগুলো আসতে পারে 1 নম্বরে বা এমসিকিউতে। তারপরেই নীল উর্দি পরা চৌকিদার যখন সাবধান করছে, লাঠি ঠুকে দুদিকে দুটো স্পষ্ট জনতা, স্পষ্ট জনতা বলতে কি বোঝানো হচ্ছে, একদিকে হিন্দু একদিকে মুসলিম, এই হচ্ছে দুটো স্পষ্ট জনতা। এরপরে কে আবছা হয়ে গেল। তারপরে ফার্স্ট পার্টে আবার প্রশ্ন রয়েছে যে বুড়ির অভিজ্ঞতা প্রচুর আছে, কোন অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, এই রকম ধরনের প্রশ্নগুলো। তো ফার্স্ট পার্ট থেকে এবার এসএকিউ কি কি প্রশ্ন করতে পারে। বাজারের পরিচয়, মানে বাজারটির পরিচয়, যেখানে কি কি দোকান রয়েছে সেগুলো একটু খেয়াল রাখবে, 1 নম্বরে পড়তে পারে, আবার এমসিকিউতেও আসতে পারে। ডাওর কি, ডাওর, ফাঁপি কি, ডাওর কি, ফাঁপি একবার পড়েওছে 2019 সালে। এইটুকুই যা সুখ তখন, কখনের কথা বলা হয়েছে। বোঝা গেল বুড়ির অভিজ্ঞতা প্রচুর আছে, কোন অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। তারপরে বুড়ির মৃতদেহ নিয়ে চৌকিদারের পরামর্শটি কি ছিল, বা চৌকিদার কি পরামর্শ দিয়েছিল, কিংবা সবাই চৌকিদারের পরামর্শ মেনে নিল, পরামর্শটি কি। সবাই দিগন্তে চোখ রাখলো, কি কারণে চোখ রেখেছিল। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কি। কে কি বলতে শুনেছিল, এই জায়গাটাতে কিন্তু এমসিকিউ এসএকিউ দুরকমই পড়তে পারে। কে হরিবল বলতে শুনেছে, কে শ্রীহরি শ্রীহরি বলতে শুনেছে, কে লা ইলাহি ইল্লাল্লাহ বলতে শুনেছে, এইগুলো 1 নম্বর এমসিকিউ উভয় ক্ষেত্রেই প্রয়োজন। তো এগুলোকে কি করবে, খাতায় লিখে নাও ছোট ছোট করে, কে কি বলেছে। ভট্টাচার্য এই বলেছেন, মোল্লা সাহেব এই বলেছেন, নিবারণ বাগদি এই বলেছে, ইত্যাদি যা যা রয়েছে পরিচয় সেগুলো। তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, এটা দেখো বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, আর তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, দুটো প্রায় অনেকটা মিল আছে লাইনগুলো।
কিন্তু এই জায়গাটা একটু খেয়াল রাখবে। তারপরে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, এটা হচ্ছে একবারে শেষ দিকে, যখন বুড়ি নড়ে চড়ে ওঠার চেষ্টা করছে, উঠে বসার চেষ্টা করছে, তাহলে এটা শেষের পার্টের, সেকেন্ড পার্টের। আর ক্রমশ আবছা হয়ে গেল, কে আবছা হয়ে গেল, এই প্রশ্নটা। তো যাই হোক, এই হলো মোটামুটি এসএকিউ প্রশ্ন। এই কটি প্রশ্ন ভালোভাবে করে রাখো, এগুলোর মধ্যে নিশ্চিত রূপে পেয়ে যাবে আশা রাখছি। এবার এমসিকিউ প্রশ্ন দেখো। 2016 বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। বিজ্ঞ চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? 2017 পড়েছে করিম ফরাজি একদা কি ছিল? মানে দাগি ডাকাত ছিল, বান্দা মানুষ ছিল, পেশাদার লাঠিয়াল ছিল, এইরকম ধরনের অপশন দেবে। 2019 সালে পড়েছে ফজরের নামাজ বলতে কোন সময়ের নামাজকে বোঝায়? এখানে 4টে অপশন দেওয়া রইবে, এটা ভোরের নামাজ। 2020 সালে পড়েছে জিহাদ ঘোষণা করেছিলেন কে? মোল্লা সাহেব। এই গেল এমসিকিউ প্রশ্ন। এবার দেখো 2021 সালের জন্য কোন কোন প্রশ্নগুলো খেয়াল রাখবে। যেমন কোন দোকান কয়টি আছে, এটা 1 নম্বরে আমরা বলেছি যে কি কি দোকান কয়টি রয়েছে। এবার এমসিকিউ ক্ষেত্রে ধরো বললো যে চায়ের দোকান কটি, কাপড়ের দোকান কটি, হাস্কিং মেশিন কটি রয়েছে, এরকম আলাদা আলাদা ভাবে এমসিকিউ আকারে পড়তে পারে, এটা একটু খেয়াল রাখবে। বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস মানে ফাঁপি কি, ডাওর কি, এগুলো 1 নম্বরে যেমন আসতে পারে, এমসিকিউতেও সেইভাবে আসতে পারে। বুড়ির গায়ে কি ছিল? বুড়ির চেহারার বর্ণনাটা ভালো করে খেয়াল রাখো, 1 নম্বর হিসেবে খেয়াল রাখো। দেখো একেও পাবে, আবার এমসিকিউ হিসাবেও পেয়ে যাবে এই জায়গাটা থেকে। ডাকপুরুষের বচনটি কি? এই ডাকপুরুষের বচনটি কি? ওই যে শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন। এগুলো বার ধরে ধরে বলতে পারে। মঙ্গলবারে বাজনা লাগলে কতদিন চলবে, শনিতে বাজনা লাগলে, কিংবা 1 নম্বর হিসাবে এটা পড়তে পারে যে ডাকপুরুষের বচনটি কি, এরকম। কে কি বলতে শুনেছিল, মানে হরি বলতে কে শুনেছিল, শ্রীহরি শ্রীহরি, লাই লাহা ইল্লাল্লাহ বলতে কে শুনেছিল, এইরকম ভাবে শর্ট প্রশ্ন করতে পারে। তো দেখো আমরা পুরো বিষয়টা যে আলোচনা করলাম, এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, সেটা হচ্ছে ভারতবর্ষ গল্পটাতে আমরা প্রথমে ডিটেলস পড়ছি, রিডিং পড়ার পরে দেখে নেব যে কি ধরনের প্রশ্ন আছে, এমসিকিউ, এসএকিউ 5 নম্বর। এবার কোন সালে কোন প্রশ্নটা এসেছে। মূল যেটা সমস্যা সেটা হচ্ছে বড় প্রশ্নটি। তো আমরা দেখলাম যে বড় প্রশ্ন সেকেন্ড পার্টটা থেকে পড়ার সম্ভাবনা চূড়ান্ত 2021 সালে, এবং সেই ক্ষেত্রে ওই মানমুখী জনতার নিরস্ত হয়ে পড়া ইত্যাদি। এটা হলো ওই গল্পের বিষয়বস্তু থেকে প্রশ্ন। এবার গল্পের বিষয়বস্তুর বাইরে যে প্রশ্নটা আসতেও পারে, মানে সম্ভাবনা খুব একটা আছে এমন নয়, সেটা হচ্ছে গল্পের নামকরণের সার্থকতা, মানে ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা। নামকরণের কতগুলো পয়েন্ট করে নেবে। নামকরণ প্রথমে একটা ভূমিকা দিলে, নামকরণ কি, কেন এবং কোন কোন দিক থেকে নামকরণ হয়, ভারতবর্ষ গল্পের নামকরণ কোন দিক থেকে হয়েছে, তারপর বিষয়বস্তুটা খুব সংক্ষেপে উল্লেখ করে লেখকের বক্তব্যটা কি সেটা দেখিয়ে প্রমাণ করা যাবে যে ভারতবর্ষ গল্পের নামকরণটা সার্থক। তো আর এমসিকিউ এবং এসএকিউর জন্য অবশ্যই গল্পটা ডিটেলস পড়ে রাখো। আর ওই যে বললাম ছোট ছোট পার্ট করে নাও, 2টো পার্টে যখন আমি ভাগ করে নেব তখন অনেক সহজ হয়ে যাবে বিষয়বস্তুটা মনে রাখতে। আর বড় প্রশ্ন যাই করুক, সেই ক্ষেত্রে উত্তর দেওয়াটা খুব একটা জটিল হবে না। তো এই হলো তোমাদের মোটামুটি ভারতবর্ষ গল্পের সংক্ষিপ্ত আলোচনা। এবার যদি কোনো প্রশ্ন তৈরি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি উত্তর দেব। আর নতুন যে সমস্ত ছাত্রছাত্রী চ্যানেলটি দেখছো, ভিডিওটি দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এবং পরপর যেহেতু আলোচনা হবে, সেহেতু একটা ক্লাসের মতোই তোমরা সুযোগ সুবিধাটা পাবে। আর পরের দিন আমরা একটা কবিতা আলোচনা করব, শিকার কবিতা। কবিতার ক্ষেত্রে একটা শর্ত, কবিতাটি মুখস্থ করতে হবে। কবিতা মুখস্থ করে রাখো, তারপর পরের দিন আমরা কবিতাটা আলোচনা করব, কবির বক্তব্য বিষয় কি এবং কোন কোন প্রশ্ন বিগত দিনে পড়েছে আর কোন কোন প্রশ্নগুলো তোমরা করবে। অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।